জায়গায় কোন জেলায় কারা কোন জায়গায় চাঁদাবাজি করছে, দখলদারি করছে, আওয়ামী লীগের ফেলে যাওয়া সম্পত্তি ইন্ডাস্ট্রি দখল করছে, কোন জায়গায় আপনার ব্যবসা বাণিজ্যের হাট বাজার নিয়ন্ত্রণ করছে, এইগুলো আপনারা জানেন। তাহলে আওয়ামী লীগ যাওয়ার পরে যদি আরেকটা আবার দখলদার যদি বসে যায়, তারা যদি টেক ওভার করে, তাহলে আওয়ামী লীগ গিয়ে লাভটা কি হবে? একই তো কথা। কাজেই সেই ক্ষেত্রে আমি কিন্তু বলছি না কারা করছে কে করছে, আমি বলছি এটা হচ্ছে। পত্র পত্রিকা টেলিভিশন আসছে। আল্লাহর হস্তে আপনারা যুব সংগঠন, এখন ছাত্রদের পড়াশোনা আছে, তারা আন্দোলন করেছে, নেতৃত্ব দিয়েছে, আপনারা বড় ভাই, আমরা সবাই মিলে তাদেরকে সামনে রেখেছি, হিরো বানিয়েছি। এখন তারা তারা ব্যাক টু প্যাভিলিয়ন চলে গেছে, তারা এখন পড়াশোনামুখী হবে। এখন আপনাদেরকে বড় ভাইদেরকে দায়িত্ব নিতে হবে তাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য রাজপথে যুব সংগঠনগুলোর মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব তৈরি করে সমন্বিতভাবে কাজ করতে হবে। এককভাবে ভাইরাল হওয়ার ধান্দা, হাইলাইটস হওয়ার চিন্তা করবেন না, সব যুব সংগঠন মিলে কাজ করবেন। আমি মঞ্জু ভাইকে বলছিলাম যে রাষ্ট্র সংস্কারে তারুণ্যের ভাবনা, যুব সমাজের ভাবনা শীর্ষক বিভাগীয় প্রোগ্রাম করেন, সমস্ত যুব সংগঠনকে দাওয়াত দেবেন। আয়োজক যে থাকুক সমস্যা নেই, সবার অংশগ্রহণ প্রতিনিধিত্ব থাকলে হলো। সুতরাং এইভাবে আপনাদের, যেহেতু যুব অধিকারের প্রোগ্রামে আপনাদের সাথে আগেও দেখা হয়েছিল, আরো প্রোগ্রামে আশা করি দেখা হবে, আপনাদেরকে আমি এই বিষয়টা আমি একটু শেয়ার করলাম। আজকে সরকারের একটা চলমান ইস্যুতে তো দুটো কথা বলাই লাগবে, আমাদের কাছে মানুষ শুনতে চায়, জানতে চায়। আজকে সমকালে একটা রিপোর্ট হয়েছে, নতুন 56 ডিসির 59 জনই হচ্ছে আপনার, এই 49 জনই হচ্ছে আগের তালিকার নিয়মিত পদোন্নতিপ্রাপ্ত কোটার সুবিধাভোগী তারা। তো তাহলে এই যে ডিসির সেট আপ করা হলো, 4 জন সচিব বসে তারা সিলেক্ট করলেন, কি করেছেন? যদি আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করেন, যারা এই ফাঁসিবাদের গোলামি করেছে, তাদেরকে যদি আবার আপনারা ডিসিগিরি করতে দেন, এসপিগিরি করতে দেন, সরকার চালাইতে পারবেন? সচিবালয়ের আনসার কিন্তু ছাত্রদেরকে যে ঠেকান লাগে, সহজ কথা বলতে গেলে আপনার প্রশাসন কিন্তু পারছে না, ফাংশন করতে পারছে না। আবার আমরা সহযোগিতা করব। আপনারা যদি আবার এই ধরনের কাজ করে, আপনারা যাদেরকে অ্যাপয়েন্টেড করছেন, তাহলে কি হবে? গোপালগঞ্জে এই অবস্থার মধ্যে চিন্তা করা যায়, বাংলাদেশে যেখানে শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে, প্রাণ রক্ষা করার জন্য পালিয়েছে, কোনোখানে থাকলে তো মানুষ পিষে ফেলতো রাস্তায়, যদিও আমরা সেটা চাইতাম না যে বাংলাদেশে একটা ইতিহাস রচিত হতো যে জনগণ প্রধানমন্ত্রীকে পিষে ফেলছে, এইটা আমরা চাইতাম না, কিন্তু বাস্তবতা ওইটাই হতো যদি দেশে থাকতো। তো শেখ হাসিনা চলে গেছে, সমস্ত বড় বড় নেতারা পলাতক, ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো এইখানে চামচিকা যারা আছে, সমর্থক সাঙ্গপাঙ্গ, তারা লাফালাফি করতেছে গোপালগঞ্জে থেকে, আর বাংলাদেশের কোথাও কিন্তু পারছে না। গোপালগঞ্জে যারা আছেন, আপনাদের কি শক্তি সামর্থ্য নাই? সারা বাংলাদেশ থেকে আমরা ফাঁসিবাদ ধরাতে পারলে আপনারা কেন পারছেন না? এবং ওখানকার প্রশাসন কি করছে? প্রশাসনে কারা আছে? সামরিক বাহিনী ওখান থেকে মার খেয়েছে, এটা সামরিক বাহিনীর জন্য লজ্জা, আমাদের জন্য লজ্জা। 4,000 লোক ওখান থেকে পিটিয়ে ভাগিয়েছে। এই সামরিক বাহিনী তো আমরা চাই না। সামরিক বাহিনীর যে এই আন্দোলন সংগ্রামে ভূমিকা, নিঃসন্দেহে সেটি প্রশংসনীয় ভূমিকা। সেনা প্রধান অনেক কথা বলেছেন যে ধরেন তিনি প্রধানমন্ত্রীর আত্মীয় বক্তব্য, কিন্তু তিনি যে ভূমিকাটা নিয়েছেন সেটা কিন্তু অত্যন্ত প্রশংসনীয়, ইতিবাচক ভূমিকা। ছাত্র জনতার সেন্টিমেন্ট, স্পিরিটকে ধারণ করে তিনি এই ফ্যাসিবাদ পতনের জন্য, শেখ হাসিনাকে বিদায় দেওয়ার জন্যই কাজ করেছেন। সামরিক বাহিনী যদি বন্দুক নিয়ে দাঁড়িয়ে যেত যে আমরাও এই পুলিশের মতো রাস্তায় একটু নাইমা দেখি, হয়তো পারতো না, কারণ পুলিশ তো সব ফেল করছে।